আসসালামু আলাইকুম। আইটেক স্কুলের লার্ন ফার্স্ট পে লেটার সিরিজের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব রসায়নের সপ্তম অধ্যায়ের রাসায়নিক বিক্রিয়ার কিছু টপিক নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। ফার্স্টে আমরা শিখব ভৌত আর রাসায়নিক পরিবর্তন জিনিসটা কি। আশা করি এটা তোমরা এতক্ষণে সবাই বুঝে গেছো, কারণ আমাদের আইটেক স্কুলের দ্বিতীয় অধ্যায় রসায়নে সেখানে আলোচনা করা হয়েছে। তারপরে এখানে সংক্ষেপে আলোচনা করব জারণ বিজারণ জিনিসগুলো কি মোস্ট ইম্পর্টেন্ট এই অধ্যায়ের মধ্যে। আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে এই জারণ বিজারণটা নিয়ে অনেক সমস্যা থাকে বা অনেক সমস্যা তৈরি হয়। তো আজকের ক্লাসের পরে আশা করি এটা দিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না। আর হলো যে জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করা লাগে। তো চলো শুরু করা যাক। ফার্স্টেই আমাদের আছে, দেখো এখানে তিনটা অবস্থা আছে, একটা হলো বরফ, একটা হলো তরল, আর একটা হলো গ্যাসীয়। আমাদের পদার্থের তিনটা অবস্থা আছে এখানে, কঠিন, তরল আর বায়বীয়। এখন দেখো এইটার মধ্যে আমি যদি দেখি বরফের মধ্যে আমার কিসের অণু আছে? H2O, এটা তাই না? আমি যদি গ্যাসীয়র কথা চিন্তা করি, এটার মধ্যে কি আছে? আমার H2O অণুগুলোই আছে। এখানে কি কোনো পরিবর্তন হয়েছে? তরলের মধ্যেও কি আছে? H2O আছে। তিনোটার মধ্যে তিনোটাই কি আমার এক একটা অবস্থা, এটা কঠিন অবস্থা, এটা তরল অবস্থা, এটা বায়বীয় অবস্থা বা গ্যাসীয় অবস্থা। কিন্তু প্রত্যেকটার মধ্যে আমার অণুর কোনো চেঞ্জ হয়নি, প্রত্যেকটার মধ্যে আমি H2O অণু পাবো, তাই না? তো এটা হলো যে আমাদের ভৌত পরিবর্তন, যে অণুসমূহের কোনো কি হবে না, পরিবর্তন হবে না, কিন্তু পদার্থের অবস্থার পরিবর্তন হবে। দেখো কঠিন থেকে হয়েছে তরল, তরল থেকে হয়েছে গ্যাস, এগুলো হলো ভৌত পরিবর্তন। আর রাসায়নিক পরিবর্তন জিনিসগুলো কি? রাসায়নিক পরিবর্তন হলো, দেখো এখানে আমি একটা উদাহরণ লিখেছি। তো রাসায়নিক পরিবর্তনের মেইন জিনিসটা হলো কোনো একটা পরমাণু বা যৌগ গঠন করে নতুন একটা যৌগ বা পরমাণু তৈরি করবে। এখন দেখো এখানে ক্যালসিয়াম অক্সাইড আর হলো কার্বন ডাই অক্সাইড দুইটা একসাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করেছে? ক্যালসিয়াম কার্বনেট। তাহলে দেখো তো, এইখানে ক্যালসিয়াম অক্সাইডের অণু ছিল আর কার্বন ডাই অক্সাইডের অণু ছিল, দুইটা বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট নতুন একটা যৌগ গঠন করেছে। তাহলে এইখানে কি এটার মতো অবস্থার চেঞ্জ হওয়ার সাথে সাথে কি মৌলের যৌগগুলো কি হয়েছে? পরিবর্তন হয়েছে। তাহলে এটাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া। অণু পরমাণুর ভিতরে যে বিক্রিয়াগুলো হয় সেটা হলো রাসায়নিক বিক্রিয়া। আর আমরা বাহ্যিকভাবে যে জিনিসের পরিবর্তন দেখতে পাই বাট অণুর ভিতরে পরিবর্তন হয় না, সেটা হলো ভৌত পরিবর্তন। আচ্ছা আচ্ছা, জারণ সংখ্যা কি এই জিনিসটা এখন আমাদের জানা লাগবে। চলো এখানে কি লেখা আছে? এখানে হলো যে যৌগ গঠনের সময়, কোন একটা যৌগ গঠন করার সময় মৌল যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে, আমরা জানি ইলেকট্রন ত্যাগ করে অথবা ইলেকট্রন গ্রহণ করে কোনো মৌল, তাই না? তাহলে যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ করবে অথবা যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করবে সেটাই কি ওই মৌলের জারণ সংখ্যা। চলো একটু ভালো মতো বোঝা যাক। যেমন ধরো এখানে আছে হলো যে আমার একটা পরমাণু, ধরো যে এখানে সোডিয়াম লিখলাম, আমাদের একদমই পরিচিত মৌল সোডিয়াম। তাহলে সোডিয়ামের লাস্ট কক্ষপথে আমরা জানি কয়টা ইলেকট্রন থাকে? একটা ইলেকট্রন। এখানে মাঝখানে এখানে দুইটা হবে, এইখানে 8টা হবে, তোমরা এটা বুঝে নিও, ঠিক আছে? তাহলে লাস্ট কক্ষপথে ওর এই যে একটা ইলেকট্রন আছে, ও কি করবে? এই একটা ইলেকট্রন ত্যাগ করে দিবে। আমরা জানি কোনো মৌল যদি ইলেকট্রন ত্যাগ করে তাহলে সেটা কি হয়? ধনাত্মক, অর্থাৎ প্লাস আয়নে পরিণত হয়। তাহলে যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়। তাহলে এই যে এখানে কয়টা সংখ্যক ইলেকট্রন ধনাত্মক আয়নে পরিণত হয়েছে? একটা। আর কি লেখা আছে? যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে। অর্থাৎ দেখো এইখানে যদি গ্রহণ করবে, আমরা জানি যে মৌল গ্রহণ করে কোনটা? অধাতুগুলা, তাই না? আচ্ছা, তাহলে অধাতুগুলা ইলেকট্রন গ্রহণ করে। তাহলে ধরো এখানে ক্লোরিন আছে, তাহলে ক্লোরিনের লাস্ট কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 7টা। 7টা ইলেকট্রন, তাই না? প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, এটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে এইখানেও কি করবে? যেহেতু লাস্ট কক্ষপথে ওর 7টা আছে, আমরা জানি 5টা 6টা 7টা ইলেকট্রন থাকলে মৌলগুলো ইলেকট্রন গ্রহণ করতে চায়। তাহলে লাস্ট কক্ষপথে 7টা আছে, ও কি করবে? একটা ইলেকট্রন গ্রহণ করতে চাইবে। তাহলে ইলেকট্রন যদি এক্সট্রা করে বাইরে থেকে ইলেকট্রন যদি আসে, ইলেকট্রন যদি গ্রহণ করে, তাহলে সেটা হয়ে যায় ঋণাত্মক, অর্থাৎ মাইনাস। কয়টা প্লাস কয়টা মাইনাস হবে? যেই কয়টা ইলেকট্রন ত্যাগ করবে সেই কয়টা প্লাস, যেই কয়টা ইলেকট্রন গ্রহণ করবে সেই কয়টা মাইনাস। ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করেছে, সেজন্য 1 মাইনাস, 1 আর দেওয়া লাগে না। তাহলে এটাই যে কোনো মৌল ধনাত্মক আয়নে পরিণত হলো অথবা গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হলো, সেটাই কি জারণ সংখ্যা। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে হলো আমরা জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করব। আমাদের জারণ সংখ্যা নির্ণয় কিছু টেকনিক আছে, চলো আমরা সেটা শিখে ফেলি, যেন আমাদের জারণ সংখ্যাতে ঝামেলা না হয়। ফার্স্টে মনে রাখা লাগবে যে আমাদের যেই কোনো নিরপেক্ষ অবস্থায়, নিরপেক্ষ কি
মানে ওই মৌলটা বা ওই যৌগটা এখনো কি করে নাই, কোনো বন্ধনে অংশগ্রহণ করে নাই। সেই অবস্থায় মৌলের জারণ সংখ্যা কি হয়, শূন্য হয়। অর্থাৎ কি হতে পারে এখানে দেখো, আমি যদি বললাম শুধু সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলা কি নিরপেক্ষ, কোনো যৌগের সাথে কি বন্ধন গঠন করেছে বা মৌলের সাথে করেনি, তাহলে এগুলা জারণ সংখ্যা কি হবে, 0। আবার আমি যদি বলি এটাও কি কোনো মৌলের সাথে বা যৌগের সাথে বন্ধন অংশগ্রহণ করে নেই, তাহলে কি হবে, 0। আচ্ছা, এটারটা আমরা একটু পরে শিখি, জাস্ট এতটুকুই শিখি। আচ্ছা, তাহলে এখানে সোডিয়াম কি হলো, 0 হলো, ম্যাগনেসিয়ামও কি 0। এরকম যে কোনো মৌল নিরপেক্ষ কোনো যৌগ গঠন করে নেই, তাহলে কি হবে, 0 হবে। এরপরে আছে আমাদের যৌগে মৌলসমূহের মোট জারণ সংখ্যা শূন্য হয়। অর্থাৎ কি দেখো, একটা যৌগ ধরো যে HCl, এটা একটা যৌগ, মৌলসমূহের এইখানে হাইড্রোজেন একটা মৌল আছে, ক্লোরিন একটা মৌল আছে, দুইটা মৌল একসাথে আছে, তাহলে দুইটা মৌলের মোট জারণ সংখ্যা, মোট মানে কি যোগফল, তাহলে এই দুইটা যদি যোগ করি তাহলে কি হবে, 0 হবে। বুঝতে পেরেছ? আচ্ছা, এরপরে আছে হলো যে আমার আধান বিশিষ্ট যৌগ। আধান বিশিষ্ট যৌগ জিনিসগুলা কি, তোমরা যদি আধান বিশিষ্ট যৌগমূলক বা এই যৌগমূলকগুলো না জেনে থাকো, তাহলে তোমাদের বইয়ের পঞ্চম অধ্যায় 87 নম্বর পেজের মধ্যে তোমাদের দেখবা কিছু যৌগমূলক আছে। তো ওই যৌগমূলকগুলো তোমরা একটু কাইন্ডলি পড়ে ফেলবে, তাহলে তোমাদের এই যৌগমূলক নিয়ে ঝামেলা হবে না। কোনো একটা যৌগমূলক ধরো যে কার্বনেট CO3 2-, এটা হলো কার্বনেটের সংকেত। আবার যে সালফেট বলি SO4 2-, এরকমভাবে তোমাদের বইয়ের মধ্যে কতগুলো যৌগমূলক লেখা আছে, ওই নামগুলো পড়ে ফেলবে। তাহলে আধান বিশিষ্ট যৌগে মৌলসমূহের মোট জারণ সংখ্যা, তাহলে ধরো এই কার্বনেট, এটার মোট জারণ সংখ্যা কত হবে, ওই আধানের সমান। আধান মানে কি চার্জ, এখানে চার্জ কত আছে 2-, তাহলে ওই আধানের সমান মানে কত হবে, -2। কিভাবে হবে, এটা কি মুখস্থ আমি বলতেছি দেখে না, এটা একটা অবশ্যই তুমি করে দেখতে পারো। দেখো CO3, তাহলে মোট জারণ সংখ্যা কি হয় আমাদের, শূন্য হয়, আমরা জানি এটা। আচ্ছা, এখানে CO3, তাহলে দেখো 2-, এটার আসলেই আধান 2- হয় কিনা সেটা আমরা দেখি। এখানে আমাদের কার্বনের যোজনী কত, আমরা জানি 4, আর এখানে অক্সিজেন কত, 2টা ইলেকট্রন গ্রহণ করে, এই জন্য -2, আর অক্সিজেন আছে 3টা, তাহলে গুণ 3, তাহলে এখানে 4 - 3 × 2 6, তাহলে -6 থেকে +4 যদি বিয়োগ করি তাহলে কি হবে, -2। এই যে দেখো আধানের কি সমান হয়েছে না, এরকম তুমি যেই কোনো মৌল এটাও যদি সিমিলারলি ভাবে করো দেখবে যে একই আসবে। আচ্ছা, এরপরেরটা হলো যে আমাদের ভিন্ন ভিন্ন যৌগ, অর্থাৎ কোন একটা ভিন্ন যৌগ হতে পারে, ধরো যে এখানে সোডিয়াম একটা মৌল, আবার এখানে সোডিয়াম আরেকটা, তাহলে এই যে একটা ভিন্ন ভিন্ন যৌগ, এটা একটা যৌগ, এটা একটা মৌল, একই মৌলের জারণ সংখ্যা, অর্থাৎ দেখো এইখানেও সোডিয়াম, এইখানেও সোডিয়াম, কিন্তু তুমি বলতে পারো যে স্যার একটু আগে তো পড়ে আসছেন যে সোডিয়ামের জারণ সংখ্যা সেটা কি যতটা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে এইখানে দেখো সোডিয়াম, এটা আমরা প্রথমেই পড়ছি যে এটার মধ্যে কি হয়, নিরপেক্ষ অবস্থায় আছে, তাহলে এটা শূন্য হবে। আর এটা কি যৌগের সাথে আছে তাই না, বন্ধনে আছে, তাহলে কি হবে, +1। তাহলে দেখো মৌল কিন্তু সেম সোডিয়াম, কিন্তু একটার মধ্যে হয়েছে 0 আর একটার মধ্যে হয়েছে +1, এটাই। এবার চলো, তোমাদের যখন এমসিকিউর মধ্যে আসবে বা এমসিকিউর মধ্যে যখন দেখবা যে একটা মৌলের জারণ সংখ্যা নির্ণয় করো, বা যদি গ নাম্বারের মধ্যে আসে সৃজনশীলে, তখন কিভাবে করবা, তোমাদের এখানে ধরো যে লেখা আছে H2SO4 সালফিউরিক অ্যাসিডের কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা কত। এখন বলতে পারো স্যার কেন্দ্রীয় মৌল জিনিসগুলো আবার কি, কেন্দ্রীয় মৌল হলো যে যেই মৌলের মধ্যে বা যেই যৌগের মধ্যে যেই মৌলটার জারণ সংখ্যা সর্বাধিক, ঠিক আছে। তাহলে H2SO4 এর মধ্যে জারণ সংখ্যা সর্বাধিক কার, এই হাইড্রোজেনের, সরি। কেন্দ্রীয় মৌল জিনিসগুলো কি, কেন্দ্রীয় মৌল হলো যে কোনো মৌলের বা কোনো যৌগের মধ্যে যার জারণ সংখ্যা সবচেয়ে বেশি। তাহলে H2SO4 এটার মধ্যে জারণ সংখ্যা সবচেয়ে বেশি কার, সালফারের, তাহলে এখানে আমাদের কেন্দ্রীয় মৌল কোনটা, সালফার, অর্থাৎ আমাদের সালফারের জারণ সংখ্যা বের করা লাগবে। তাহলে কিভাবে করব, দেখো H2SO4 আমরা পড়ে আসছি যে এই যে এখানে দেখো আমরা শিখে আসছিলাম মৌলে মোট জারণ সংখ্যা কি হবে, যোগফল 0।
তাহলে মোট কি হবে 0। এবার যদি তোমাদের সৃজনশীলের মধ্যে এগুলো আসে তাহলে সুন্দরভাবে এভাবে লিখবা। হাইড্রোজেনের জারণ সংখ্যা কত, যেহেতু একটা ইলেকট্রন ত্যাগ করে দেয় +1, সালফারেরটা আমি জানি না সেজন্য এটা বের করব, আর অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করে এজন্য -2। কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা বের করব, তাহলে হাইড্রোজেন কয়টা আছে এখানে 2টা, সালফারটা জানি না রেখে দিলাম, আর অক্সিজেন কত -2 আছে 4টা। এখন এই যে তোমাদের এই জারণ সংখ্যা অক্সিজেনের -2, সালফারেরটা তো আমি জানি, কিন্তু এখানে তো আমার বের করা লাগবে হাইড্রোজেনের +1, এরকম মৌল আছে তোমাদের 118টা মৌল। এর মধ্যে এতগুলো মৌল তো আমার মুখস্থ করা লাগবে না, জাস্ট 30টার মতো মৌল পড়লেই বা 40টা পড়লেই হয়ে যাবে। তো এখন এতগুলা মৌলের জারণ সংখ্যা কি তুমি মুখস্থ করবে? না, তোমার মুখস্থ করা লাগবে না। জারণ রসায়ন মানে হলো তুমি বুঝে পড়বে, মুখস্থ করলে রসায়ন ভালো মতো পারবে না। তো জারণ সংখ্যা কিভাবে ভালো মতো বুঝবে? যেই মৌলে ওই যেই কয়টা ইলেকট্রন ত্যাগ করে তুমি ফার্স্টে কি করবে, যেই কয়টা মৌল তুমি তো পারমাণবিক সংখ্যাগুলো জানো, তুমি ইলেকট্রন বিন্যাস করবে, করে দেখবে লাস্ট কক্ষপথে যদি 1টা 2টা অথবা 3টে ইলেকট্রন থাকে, ও কি করতে চায়, মৌলগুলো ইলেকট্রন ত্যাগ করে দিতে চায়। তাহলে 1টা 2টা 3টে ইলেকট্রন থাকলে ওর জারণ সংখ্যা কত হবে? 1টা ইলেকট্রন ত্যাগ করলে +1, 2টা ইলেকট্রন ত্যাগ করলে +2, 3টে ইলেকট্রন ত্যাগ করলে +3। আর যদি কোনো মৌলের লাস্ট কক্ষপথে ইলেকট্রন বিন্যাস করে দেখো যে 6টা 7টা 8 5টা আছে, তাহলে ওরা কি করবে, ইলেকট্রন গ্রহণ করতে চাইবে। দেখো এখানে ক্লোরিন যদি আমি বলি তাহলে কি হবে, এরকম, তাই না? তাহলে ওর লাস্ট কক্ষপথ মানে কি 3 নাম্বার কক্ষপথে মোট ইলেকট্রন কয়টা আছে? 7টা। তাহলে 7টা ইলেকট্রন থাকলে ও কি করতে চাইবে, একটা ইলেকট্রন গ্রহণ করতে চাইবে। তাহলে গ্রহণ করলে হয় মাইনাস, তাহলে একটা গ্রহণ করছে এই জন্য -1। তাহলে এরকম ভাবে তুমি যেই কয়টা মৌল দেখবে ইলেকট্রন বিন্যাস করবে, যেই কয়টা ইলেকট্রন গ্রহণ করবে সেই কয়টা মাইনাস দিবে, আর যেই কয়টা ত্যাগ করে দিবে সেই কয়টা প্লাস দিবে। তাহলে তোমাদের কষ্ট করে এই জারণ সংখ্যাগুলো আর মুখস্থ করা লাগবে না। তাহলে এখানে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কি হবে, এইটা ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, আমরা জানি এটা। আর 2 যদি ওই পাশে যায় তাহলে কি হয়ে যাবে, আচ্ছা তাহলে এটা কি আসবে +6। এইখানে তোমার এই প্লাসটা অবশ্যই দেয়া লাগবে। কেন দেয়া লাগবে তুমি বলতে পারো, বাম পাশে প্লাস তো দেয়া লাগে না, সেটা ঠিক আছে, বাট শুধুমাত্র আমাদের এই জারণ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে প্লাস দেয়া লাগবে। কারণ আমরা জেনে আসছি যে প্লাস মানে কি ইলেকট্রন ত্যাগ করে, তাহলে ও কয়টি ইলেকট্রন ত্যাগ করেছে সেটা যদি প্লাস না দিই তাহলে বুঝতে পারবো না, ঠিক আছে? সেজন্য প্লাস যদি না দাও তাহলে তোমাকে এটা কেটে দিবে। সো তুমি এভাবে জারণ সংখ্যা বের করতে পারো। কিন্তু তুমি যখনই সালফারের জারণ সংখ্যা একাধিক হতে পারে, 2 হতে পারে, 6 হতে পারে, 4 হতে পারে, তো তুমি এভাবে বের করে দেখবে। এখন এটার যদি তোমাকে বলা হয় সালফারের জারণ সংখ্যা কত বা কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা কত, এটাও সেম, সালফারটাই তুমি বের করবে। কিন্তু তুমি একবারেই বুঝে বের করে ফেলবে না বা একবারেই দেখে বের করে ফেলবে না। সালফার এটা তো আমি জানি +6, না, এক এক যৌগে এক এক রকম চার্জ হতে পারে। দেখো এইখানে তাহলে এটা কি হবে 0। তাহলে এটা তুমি ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করলে কত আসবে দেখো, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে 1 আছে 2টা, সালফার এখানে কি আছে S2, তাহলে S2 রেখে দিলাম, আর এখানে অক্সিজেন কয়টা আছে 3টা। তাহলে এইখানে আমাদের S2, ঠিক আছে? তুমি এটা ধরে নিতে পারো যে S2 সমান কি, আমি এটা x ধরে নিলাম। তাহলে এখানে S2 মানে কি 2টা s আছে, তাই না? তাহলে এখানে কি হবে 2x, তুমি x ধরে করতে পারো বা s ও রেখে দিতে পারো একই। তাহলে এখানে দেখো s এর সাথে 2 কি গুণ আকারে আছে, গুণ ওই পাশে গেলে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। তাহলে s এর মান কি আসলো, তাহলে s এর মান কত আসলো +2। বুঝতে পেরেছো? তাহলে তুমি সালফার দেখেই তোমার এমসিকিউর মধ্যে আসলে তুমি দাগায় দিবা না যে সালফার +6, এরকম না, +2ও হতে পারে, +4ও হতে পারে, +6ও হতে পারে, আবার 8ও হতে পারে। তাহলে তুমি খাতা কলম নিয়ে যেহেতু বসছো, তাহলে এটা নিজে নিজে বাসায় করে ফেলো, ঠিক আছে? এটার ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত হবে
সেটা তুমি নির্ণয় করে ফেলো। তো আজকের ক্লাস এই পর্যন্তই থাক। আশা করি তোমরা এই ক্লাসটা বুঝতে পেরেছো। যদি তোমাদের এই ক্লাসে কোনো সমস্যা হয়ে থাকে বা বুঝতে না পেরে থাকো তাহলে সেটা আমাদেরকে জানাবে। আর এই ক্লাস থেকে তোমাদের যদি উপকার হয়ে আসে বা তোমাদের যদি কিছু শিখে থাকো তাহলে আমাদের একটা ফি প্রদান করবে আমাদের হটলাইন নম্বরে অথবা আমাদের ওয়েবসাইটে যে